শুরুতেই একটু তেল নিয়ে যে সংকট, জ্বালানির যে সংকট চলছে সেটি নিয়ে একটু কথা বলতে চাই। মাসুদ কামাল, আপনি সহজ করে সবসময় বলেন, একটু সহজ করে বলবেন যে কি সমস্যাটা হচ্ছে? সরকার যখন বলছে তেলের কোনো সংকট নাই, মন্ত্রীরা মানে একাধিক মন্ত্রীরা এই বিষয়ে আশ্বস্ত করছেন। কেউ বা বলছেন যে সংকট থাকলে আমাকে জানান, আমি তেল দেওয়ার দায়িত্ব আমার, আমি তেল দিব। আহ, এরকম কথাও বলছেন, কিন্তু পাম্পের চিত্রটা হচ্ছে মানুষ তেল পাচ্ছে না, পাম্পে ঘোষণা দেওয়া হচ্ছে তেল নাই ইত্যাদির, এরকম একটা অবস্থা। গ্যাপটা কোথায় হচ্ছে? প্রথমত সরকার মিথ্যে কথা বলছে। তেল নাই এই কথাটা সরকার বলতেই পারে না, মানে তেলের পর্যাপ্ত মজুদ আছে এই কথাটা সরকার বলতেই পারে না। বলতে পারে না কি, মানে মজুদ বলতে আপনি কি বুঝেন? মানে যে তেল আছে এটা দিয়ে আজকে দিন চলবে কিনা এটাই কি উত্তর, নাকি আর 7 দিন চলবে কিনা এটাই উত্তর? সারা দুনিয়াতে তেলের ক্রাইসিস এই মুহূর্তে, সারা দুনিয়ায় কোথায় তেলের ক্রাইসিস নেই? এবং আপনি যেখানে থাকেন আমেরিকায়, সেখানেও তেলের ক্রাইসিস। তেলের দাম বাড়ে নাই? বাড়ছে আপনাদের জন্য, সব জায়গায় বাড়ছে। আমার এখানে তো তেলের দাম বাড়ে নাই। কারণ যে ঘটনা দুনিয়া জুড়ে ঘটছে এখন, মধ্যপ্রাচ্যে ঘটছে, যুক্তরাষ্ট্র ঘটাচ্ছে, যে ঘটনাগুলো আমরা দেখছি তার প্রভাব কি এই দেশে পড়বে না? পড়বে। এবং সেটা অস্বীকার করাটা ঠিক না। কথাটা হলো কি, সরকারের উচিত ট্রান্সপারেন্ট হওয়া। সরকার প্রতিদিনই ক্লিয়ার করে দিতে পারে যে আমার এই তেল মজুদ আছে, এই তেল আমার পাইপ লাইনে আছে, এই তেল আমাদের আসবে, এবং এই তেল আনার জন্য আমরা এই পদক্ষেপ নিচ্ছি। আপনি যদি অন্ধকারে রাখেন সবাইকে, তাহলে কি আপনার সংকট কাটবে? কাটবে না। বরং যে এই যে আপনি বলতেছেন যে আপনার তেল পর্যাপ্ত আছে, কিন্তু আমি যদি পাম্পের দিকে তাকাই, তখন কি আমি বুঝি যে এই পাম্পে পর্যাপ্ত তেল আছে? নেই তো। আমি আজকেও দেখলাম যে বিজয় সরণির মুখে যে পাম্পটা আছে, যেটা নাকি মানে সেনাবাহিনীর পাম্প আর কি, সেই পাম্পের লাইনটা মিনিমাম 1 কিলোমিটার হয়ে গেছে। সেটা প্রধানমন্ত্রীর মানে অফিস ছাড়িয়ে, আরো আপনার যদি আপনার সেই জাহাঙ্গীর গেট ছাড়িয়ে, সে একদম মহাখালী যে ফ্লাইওভার যেখানে শুরু হয়েছে সেখান থেকে শুরু হয়েছে। ওখানে তো তারেক রহমানের অফিস। তারেক রহমান তো ওই লাইনকে পাশ কাটিয়ে অফিসে যান। উনি কি দেখেন না কি অবস্থা? উনি কি জ্বালানি মন্ত্রীকে বলতে পারেন না আপনি মিথ্যা কথা হুম। বলছেন কেন? জি, কিন্তু জনাব মাসুদ কামাল, এই মিথ্যা কথা যদি বলেন, মানে মিথ্যা কথা বলার মানে স্বার্থ কি থাকতে পারে সরকারের? কারণ এটা তো সবাই জানে যে এটা একটা বৈশ্বিক সংকট চলছে। এখন এখানে সরকার কেন মিথ্যা কথা বলবে? এটা একটা বড় প্রশ্ন তো বটেই। এটা মিথ্যা কথা বলে মূর্খতার কারণে। কারণ এই লোকগুলি বেসিক্যালি মূর্খ। তারা মনে করে যে আমি যে এই যে বললাম সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, এই যে বললাম বলে জনগণের কাছ থেকে আমি বাহবা পেলাম। হুম। এবং এই যে মূর্খতা, তারা কি জানে না যে 2 দিন পরে জনগণ যখন তেল না, এই যে তারা মুখে মুখে বলতেছে সব ঠিক আছে, জনগণ ওই লাইনে যারা আছে তারা কেউ কে সরকারকে প্রশংসা করছে, কেউ একজন লোক পার বিএনপি করে, বাপ বিএনপি করে, সে বিএনপি করে, সে ওই লাইনে দাঁড়িয়ে আছে, সে কি সরকারের প্রশংসা করতেছে? আচ্ছা, সরকারের মানে সরকারের এই যে মিথ্যা আপনি বলছেন যে সরকার, জি জনাব মাসুদ কামাল, এই যে মিথ্যা বলছেন আপনি সরকারের পক্ষ থেকে, এখানে কি এরকম মানে একটা যদি মিথ্যা বলেন তার উদ্দেশ্য কি এরকম হতে পারে যে সত্যি বললে মানে সংকটের একটু আভাস পেলেও যে আমাদের মধ্যে একটা হা হুতাশ তৈরি হয়ে যায়, সেটাকে কি দমন শুনেন, করার জন্য এটা আমি আপনাকে এটা বলি, উদ্দেশ্য হতে পারে? হাহু তো আমি পরে গাড়িতে চড়ি, উবার টুবার ডাকি, ওগুলিতে আমি চলাফেরা করি। তাহলে তেল কিন্তু আমাকে কোনো কিছু, আমাকে কিন্তু সরাসরি আমাকে এফেক্ট করে না। কিন্তু আমি যখন ওই লাইন দিয়ে আসি, যখন আমি এটা হুম। দেখি, তখন কি আমি আতঙ্কিত হই না? হইতো। আমি তো সকালবেলা ঘুমের থেকে উঠে সরকারের মন্ত্রীদের বাণী শুনেছি, তেলের কোনো সমস্যা নাই, তেল পর্যাপ্ত আছে। আর লাইনে দেখছি তেল নেই। আমি কি সরকারের কথা বিশ্বাস করছি, নাকি লাইনে যা দেখছি ওটা বিশ্বাস করছি? আপনি বলেন, আমি কোনটা বিশ্বাস করছি? আমি সরকারকে তখন মিথ্যাবাদী ভাবছি। হুম। আমি ভাবছি সরকার মিথ্যাবাদী। এই জায়গায় যে জিনিসটা হলো, সরকারের উচিত কি, ক্রাইসিস আপনি একা সামাল দিবেন, নাকি জনগণকে নিয়ে সামাল দিবেন? আপনি জনগণের সঙ্গে একাত্ম, আপনি জনগণকে বলেন বাস্তবতাটা, যে এই হলো বাস্তবতা, এই অবস্থায় আপনারা সাবধানে কাজ জি। করেন। জি। আপনি এটা স্পষ্ট। করেন, আপনি বাস্তবতাটা বলেন যে আপনি এত প্যানিক হয়েন না, হুম। আমার আরো 2 মাসের তেল আছে, বলেন। তো বলেন না কেন? আর সবাই নিয়ে স্টক করতেছে, স্টক করে দেখেন, সবাই স্টক করে, আমি কি স্টক করি? আমি স্টক করি না। আমি কেন করি না? কারণ আমার তো দরকার নাই। আর যার দরকার আছে সে তো কালকের কথা ভাববে, সে তো পরশুর কথা ভাববে। হুম। আপনি যদি তাকে বলেন যে আপনার মানে কাল এটাও তো পরশু প্রশ্ন জনাব মাসুদ কামাল, শুধু কি ভাবার দরকারই? দরকার নাই। হুম।
শুধু কি আপনাদের দরকারি কোনো স্টক করছে দেন। নাকি পাচারও হচ্ছে, পাচারও করা হচ্ছে? আমি তা জনাব পাচার মাসুদ করা কামাল, পাচারটা আটকানোর দায়িত্ব কার? নিশ্চয়ই সরকারের। সরকার আটকাতে পারে না কেন? জি, আমি একটু জনাব আব্দুল মুত্তার স্যার আপনার কাছ থেকেও শুনি যে আপনার কাছে কি মনে হচ্ছে গ্যাপটা কোথায়? সরকার কি আসলে মিথ্যা কথা বলছে? আর সেটা বললেও তার উদ্দেশ্য কি বলে আপনার মনে হয়? একটা বিষয় আমি একটু বলতে চাই যে জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বলছেন দৈনিক ১৬৭ কোটি টাকা করে ভর্তুকি দিতে হচ্ছে। অন্যদিকে চিফ হুইপ বলছেন মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। একটু কি সমন্বয়ের কোথাও সমস্যা মনে হয়? চিফ হুইপের বক্তব্যটা আসলে সঠিক না। মাসে 200 কোটি টাকা না, এটা অসম্ভব। অনেক টাকা ভর্তুকি সরকার বহু আগে থেকে দিত। 2022-23 সালে সরকার এনার্জি সেক্টরে যে ভর্তুকি দিতেন সেই ভর্তুকির পরিমাণ ছিল 29,511 কোটি টাকা, এবং এটা 2023-24 সালে 35,000 কোটি টাকা হয়েছিল। হুম, ফলে বোঝাই যাচ্ছে যে এনার্জি সেক্টরে আমাদের সরকারগুলি বহু আগে থেকে ভর্তুকি দেন, এবং এই ভর্তুকির একটা বিরাট অংশ চলে যেতে হচ্ছে পাওয়ার যারা তৈরি করে তাদের কাছে। তারা ক্যাপাসিটি চার্জের দাম হিসেবে এই ভর্তুকিটা নিয়ে নিত এনার্জি সেক্টরে, কিন্তু এর বাইরেও ফুয়েল খাতে সরকার ভর্তুকি দিত। তবে পেট্রোল এবং অকটেনে বাংলাদেশে কোনো সরকার কখনো ভর্তুকি দেয়নি। হুম, সরকার ভর্তুকি দেয় ডিজেলে এবং ফার্নেস অয়েলে। ডিজেল এবং ফার্নেস অয়েলের যে ভর্তুকিটা দেয়, ফার্নেস অয়েল মূলত ব্যবহার করা অথবা এইচএফও বলে যেটাকে, এটা ব্যবহার করে মূলত পাওয়ার জেনারেট করে যারা তারা। আর ডিজেল ব্যবহার করে পাওয়ার জেনারেট করার জন্য কিছু ব্যবহার করা হয়, আর বাকিটা ব্যবহার করা হয় দূরপাল্লার যানবাহন, লঞ্চ, আমাদের যে লোকোমোটিভ আছে অর্থাৎ ট্রেন, এইগুলিতে ডিজেল চালিত যানবাহন। সরকার জেট ফুয়েল এবং অকটেন পেট্রোলে কোনো ভর্তুকি দেয় না। কেন দেয় না? কারণ সরকার সবসময় এটাই মনে করতো যে অকটেন পেট্রোল ব্যবহার করে একটু ধনী ব্যক্তিরা, তারা অকটেন এবং পেট্রোলের সঙ্গে যে অতিরিক্ত টাকাটা নেওয়া হয় ওই টাকাটা সরকার সমন্বয় করতে হচ্ছে নিচের দিকে ডিজেলে এবং ফার্নেস অয়েলে যে ভর্তুকি দেয় সেইখানে। হুম, এটাই কিন্তু সরকারের পলিসি ছিল, সেই পলিসি কিন্তু এখনো বদলায় নাই, সেই পলিসিটাই আছে। এবং সেই হিসেবে 167 কোটি টাকা যদি ডেইলি ভর্তুকি তারা দেন, তাহলে হিসাবে 170 কোটি টাকা ধরে নেন 30 হুম, দিনে, তাহলে ভর্তুকিটা হচ্ছে 3,000 কোটি, আর আহ আর হচ্ছে 3 × 7 = 2,100 কোটি। হুম, ঠিক আছে, তাহলে 70 কোটি টাকা হলে 2,100 কোটি, তার মানে 5,100 কোটি টাকা ধরে নেন। অ্যাজ এ হোল 5,000 কোটি টাকা ভর্তুকির কথা এখন সরকার বলেছেন। তো এই 5,000 কোটি টাকা ভর্তুকির মধ্যে এখন কিন্তু যে দাম রয়েছে তাতে হয়তো অকটেনেও সরকার সমান সমান হয়ে গিয়েছে। অকটেনের দাম, অকটেন এবং পেট্রোলে ভর্তুকি দিতে পারার কথা না, ভর্তুকি দেওয়ার কথাও না। তারপর যদি দেন 2-1 টাকার বেশি দিচ্ছেন না, আমার ধারণা থেকে বলছি। মূল যে ভর্তুকিটা ডিজেলে দিতে হচ্ছে, এবং ডিজেলে ভর্তুকি না দিয়ে কোনো উপায় নাই, কারণ ডিজেলের ভর্তুকি তুলে নিলেই বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং একটা বিরাট ইনফ্লেশন হাইক হবে। এমনিতে ইনফ্লেশন 9%-এ আছে, এইটা 11-12%-এ চলে যেতে পারে বা আরো বেশি হতে পারে, আমরা জানি না। কারণ ডিজেলে আমাদের পণ্য পরিবহন হয়, ডিজেলে আমাদের ম্যাস ট্রান্সপোর্ট গুলি ব্যবহার করা হয়, ডিজেলে হুম, আমাদের পাওয়ার জেনারেট করা হয়। অতএব সরকার কিন্তু এরকম একটি অবস্থার মধ্যে আছে যে সরকারকে ডিজেলে ভর্তুকি দিয়ে যেতে হচ্ছে, তা না হলে বাজারে আহ দাম বেড়ে যেতে পারে। অর্থাৎ এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সরকার যদি এক্সট্রা ভর্তুকি দিয়েও থাকেন, সেটা 23-24 সালের সাথে তুলনা করলে হয়তো 1,500 কোটি টাকা অতিরিক্ত দিচ্ছে। হুম, এই হচ্ছে আমার একটা ধারণা আর কি। এখন এইটা তো সাময়িক, অতএব আজকে দিচ্ছেন, আগে আরো 1 মাস দিবেন, 2 মাস দিবেন, বাট এটা তো মাসের পর মাস চলবে না, 5-6 মাস চলার কথা না। অতএব এইটুকু সহ্য করার ক্ষমতা হয়তো সরকার থাকার কথা, আমি যতটুকু মনে করি। আরেকটা বিষয়, একটা অভিযোগ এসেছে, সেটা হচ্ছে যে বহু তেল আমদানিকারক বা যারা তেল আনেন বাংলাদেশে, তারা তেলের ট্যাঙ্কার, ছোট ছোট ট্যাঙ্কারে কিন্তু এই তেল লাইটারেজ করতে হয়। তেলের ট্যাঙ্কার কিন্তু আমাদের কর্ণফুলী বন্দর পর্যন্ত আসে না। নিশ্চয়ই জানেন যে তেলের বড় ট্যাঙ্কার আসে হুম, হচ্ছে দূরবর্তী জায়গায় থাকে, এবং ছোট ছোট ট্যাঙ্কারে করে এই তেলগুলি নিয়ে আসা হয়। অনেক ট্যাঙ্কার নাকি তেল ভর্তি করে ভাসিয়ে রাখা হয়েছে, এরকম একটা গুজব আছে। এই কারণে যে সরকার কিছুদিনের মধ্যে এই তেলের দাম হুম, বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেবে। হুম, বাড়িয়ে দিলে তখন তারা একটা বৃহৎ মুনাফা করতে পারবেন বলে তারা বিশ্বাস করেন, এবং সেই কারণে তারা তেল এরকম ছোট ছোট ট্যাঙ্কারের মধ্যে লোড করে রেখে দিয়েছেন। এটা সত্য কিনা জানি না। যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে কোস্টগার্ড এবং নেভিকে ব্যবহার করে এই ধরনের কোনো ট্যাঙ্কার যদি সত্যিই ভেসে থাকে, এমনকি দূর সমুদ্রেও, তাহলে এটা দেখা দরকার যে আসলে কেউ এরকম তেল ভাসিয়ে রেখেছেন কিনা, দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন কিনা। তৃতীয় যে অভিযোগটা এসেছে সেটি হচ্ছে যে তেল মিয়ানমারের পথে পাচার হয়। এই যে মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি রয়েছে এবং আমাদের চারপাশে যে ইনসার্জেন্সি রয়েছে,
সেইখানে তারা যানবাহন ব্যবহার করার জন্য তারা তেল নেওয়ার চেষ্টা করেন, যে তেলটা তারা কোনোভাবে সংগ্রহ করতে পারেন না তাদের নিজেদের দেশ থেকে, কারণ ওইখানে তো তেলের সরবরাহ নাই। ইনসার্জেন্ট যারা যারা বিদ্রোহ করেছেন, যারা আহ, বাহিনী, যারা মিয়ানমারের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছেন, এরকম লোকেরা তেলের যদি সত্যি তেল পাচার হয়ে থাকে তাহলে সেটাও সরকার বন্ধ করা দরকার। এই সবকিছু মিলে এমন একটা জায়গায় আমাদের যেতে হবে যেখানে কোনোভাবে তেল বাইরে চলে যাচ্ছে কিনা, কারণ আমাদের এখানে ভর্তুকির তেল সস্তা, ফলে এই তেল কোনোভাবে বাইরে চলে যাচ্ছে কিনা এটাও দেখতে হবে। কেউ তেল মজুত করে ব্যবসা করার চেষ্টা করছে কিনা এটা দেখতে হবে। পেট্রোল পাম্পগুলি ইচ্ছা করে তাদের ট্যাঙ্কে তেল রেখে পরে 20 টাকা বা 25 টাকা বেশি দিলে পরে কাউকে কাউকে তেল সরবরাহ করছেন কিনা এটা দেখতে হবে। এবং এটাও দেখতে হবে যে কেউ তেলের দাম বেড়ে যাবে এই আশায় তেলের ট্যাঙ্কার ভাসিয়ে রেখেছেন কিনা দূরবর্তী সমুদ্রে, এই যে পরে বিষয়গুলো যে এগুলাকে দেখতে হবে বলছেন ডাক্তার আব্দুল নূর স্যার, যে পাচার হচ্ছে কিনা বা মজুদ রাখছে কিনা পরবর্তীতে দাম বাড়বে এইরকম আশায়, এই বিষয়গুলো দেখার মেকানিজম সরকারের কেমন বলে মনে হয়? কারণ একটা বিষয় একটু মানে আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে 2025-এর মার্চে, মানে তখনকার রোজার সময়ের কথা বলছেন, যে সেই সময় 12,000 মেট্রিক টন ডিজেল, উনি অকটেন পেট্রোলেরও একটা হিসাব দিয়েছেন, এটা একদম লিটারেলি দ্বিগুণ হয়ে গেছে 26-এর মার্চে। 24,000 থেকে 25,000 মেট্রিক টন ডিজেল লাগছে, মানে আগের বছর যা লাগতো তার দ্বিগুণ চাহিদা হয়ে গেছে। তো এত চাহিদা বাড়লো কেন? আপনি বলছেন যে এইগুলো, সেগুলো আসলে যথাযথভাবে দেখা হচ্ছে? মানে কোথায় যাচ্ছে এই দ্বিগুণ চাহিদা, কোত্থেকে আসলো? এটা কি বোঝার উপায় আছে? ডাক্তার আব্দুল নূর স্যার ফ্রিজ হয়ে গেছে, নেটওয়ার্কটা মনে হয় একটু সমস্যা হচ্ছে। আমি তেল মাসুদ পাচার কামাল, হলে দ্বিগুণ হবে না আচ্ছা শুনুন। বা তেল বাড়তে পারে, এটা তো এমন নয়। জি ডাক্তার তুষার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? এই তো মনে হয় এখন হ্যাঁ, আমি শুনতে শুনতে পাবো। পাচ্ছি। জি আপনি তেল প্লিজ যদি কন্টিনিউ। কেউ পাচার করে তাহলে চাহিদা বাড়বে, তেল যদি কেউ অতিরিক্ত মজুত করে রাখে তাহলেও চাহিদা বাড়বে। আরেকটি বিষয় হচ্ছে এখানে সরকারের একটা ছোট্ট ভুল হয়ে গেছে। সেই ভুলটা কি? তারা বলেছেন যে তারা তেল রেশনিং করবেন, এখন তারা বলেছেন যে তারা 20 লিটার করে তেল দিবেন। অধিকাংশ গাড়ি আগে কিন্তু ফুল ট্যাঙ্ক তেল নিত না, অর্ধেক ট্যাঙ্ক নিয়ে রাখতো, কারণ কালকে তো তেল পাবে। আজকে কি ঘটছে, গাড়িগুলি তাদের ট্যাঙ্ক ফুল করছে, তারা ভাবছে আগামীকাল তেল পাবো না, তাহলে যতটুকু পারি ম্যাক্সিমাম নিয়ে রাখি। প্রত্যেকে এই 20 লিটার তেল খরচ করে আবার 20 লিটার তেল নিয়ে ফেলছেন, বা 30 লিটার তেল খরচ করে 30 লিটার নিয়ে ফেলছেন। ফুল ট্যাঙ্ক করার চেষ্টা করছেন যারা তেল কেনেন। তো আগে যে মোটর বাইক 2 লিটার তেল নিত, সে যেটা করেছে, সে মোটর বাইকের তেল পুরোটা ভরে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং সেটা করলে কি হবে, যার কিনা মোটর বাইক সে চালায় না, সেও বাইরে গিয়ে তেলটা ভরে নিয়ে এসেছে। যে ট্র্যাক্টর চালায় সেও নিয়ে এসেছে। এবং কেউ কেউ সামনে সেচ মৌসুমের কথা চিন্তা করে, তারপরে চাষের মৌসুমের কথা চিন্তা করে তারা ড্রামে করে ডিজেল কিংবা অন্য তেল তারা মজুত করার চেষ্টা করছেন, কারণ তাদের তো চাষ করতে হবে, তাদের তো সেচের মেশিন চালাতে হবে। ফলে এই ধরনের একটা আলগা চাহিদা তৈরি করা হয়ে গিয়েছে। সরকার যদি এইভাবে প্যানিক না করতেন, যদি না বলতেন যে এইভাবে রেশনিং করতে হবে, বরং উল্টোটা করে দিতেন, বলতেন যে আপনি যখনই যাবেন আপনি ট্যাঙ্ক ফুল করতে পারবেন, কিন্তু আপনি যেদিন ট্যাঙ্ক ফুল করবেন আপনি নির্দিষ্ট পাম্প করে দিতে পারা যেত, যে যার যার এলাকার পাম্পে তেল থাকবে, এলাকার পাম্পে তেল নিতে হবে। এটা হচ্ছে একটা, এটা একটা। দ্বিতীয়ত আরেকটা কাজ করা যেতে পারতো, সেটি হচ্ছে তারা বলতে পারতেন যে সরকার একটা ইন্টারনেট পাসবুকের মতো চালু করবেন, এবং যে কোনো নাম্বারে তেল দেওয়া হলে ওইটা অটোমেটিক একটা কিউআর কোড স্ক্যান করলে চলে যাবে যে এই একটা গাড়িটা। ফুয়েল কার্ড চালু করছে সরকার, সেই পরিকল্পনার কথা জানিয়েছে। ফুয়েল কার্ড চালু করাটা আরেকটা ঝামেলা, সবকিছুর কার্ড তৈরি করার দরকার নেই, তারপর আপনি কার্ড নিয়ে কি করবেন, এত কার্ড আসলে ঝামেলা। বরং এটা খুব ইজিলি করা যেত, পেট্রোল পাম্প থেকে তেল নিলে আমি একটা কিউআর কোড স্ক্যান করলে আমার গাড়ির নাম্বারটা সহ এটা চলে যাবে একটা ডেটাবেসে, এবং পরের দিন যখন আমি আবার তেল নিতে যাব তখন আমাকে দেখতে হবে যে আমি একবার 50 লিটার তেল নিয়েছি ফুল ট্যাঙ্ক, বা 30 লিটার তেল নিয়েছি, তাহলে কয়দিন পরে আবার তেল নিচ্ছি। এবং সেক্ষেত্রে দেখা যেত যারা অতিরিক্ত তেল ব্যবহার করেন, উবারের ড্রাইভার, তারপরে পাঠাওয়ের ড্রাইভার, এরা দেখা যেত বেশি তেল খরচ করেন। আর যারা আমাদের মতো সাধারণ গাড়ির চালক, তারা সপ্তাহে 1 দিন বা 2 দিন তেল নিতেন, এটাতে কোনো অসুবিধা ছিল না। আসলে এটা তো আমি বলছি তাৎক্ষণিকভাবে চিন্তা করে, কিন্তু যদি এই ধরনের কিছু অ্যাপ্রোচ থাকতো তাহলে ভালো হতো, রাদার দেন এই যে রেশনিং চালু করতে গিয়ে সব পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে না, যার ফলে একটা বা দুইটা পেট্রোল পাম্পে তেল আছে, সবাই সেখানে লাইন দিচ্ছেন। যেমন ধরেন এই যে ট্রাস্ট তেলের যে পাম্পটা, যেটা বিজয় সরণির ওইখানে, সেই পাম্পে লম্বা একটা লাইন আছে, কিন্তু ওই পাম্পের কাছাকাছি মহাখালী যে তেলের পাম্প আছে,
কি বলে তেজগাঁওয়ের ভেতরে তেলের পাম্প আছে, সেইখানে তেল অ্যাভেলেবল না, সেখানে তেল শেষ হয়ে যাচ্ছে। গাবতলী বাজার রোড এই এলাকাতে অন্তত 8-10টা পাম্প আছে, সেখানে মাত্র 2টা পাম্পে তেল পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে সকালেই শেষ হয়ে যায়, প্রত্যেকদিন গেলেই বলে তেল নাই, এবং বলে সকালে এসেছিল দুপুরে শেষ হয়ে গিয়েছে, ভাই তেল দেয় না এই কথা বলে। আর আরেকটা পাম্প আছে যেটা খালেক সাহেবের পাম্প, সেই পাম্পে কিন্তু লম্বা লাইন লেগে আছে সারাদিন, তারা কিন্তু আবার তেল পাচ্ছে। এই ধরনের কিছু জটিলতাও তৈরি হয়েছে। কোন পাম্প বলছে আমার তেল সকালেই ফুরিয়ে যায়, কোন পাম্প বলছে না আপনি লাইন দাঁড়ান, লাইনে দাঁড়ালে এখন পাম্প। এখন এই জটিলতাগুলো ম্যানেজ করে কি করে বা কতদিন ভাবে ম্যানেজ করার সক্ষমতা আছে এগুলো সেটাও ম্যানেজ একটা করা প্রশ্ন। সম্ভব। যারা আমার মাসুদ মনে হয় কামালের যে কাছে আমার মনে হয় যে সরকার খুব ইজিলি, যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত, সাপ্লাই চেইন ম্যানেজার যারা, যারা তেলের এই হিসাবটা বোঝেন, যারা সাধারণ ভোক্তা, এরকম 2-4 জনকে ডেকে একটা ছোট্ট মিটিং করলে আমার ধারণা যে এইখান থেকে প্রচুর আইডিয়া চলে আসবে এবং সেইখান থেকে সরকার এটা খুব সহজে ম্যানেজ করতে পারবেন। জি, সরকার তো একটা কমিটিও গঠন করেছে। আমি আর জনাব মাসুদ কামাল পাচার কিন্তু আপনার চিন্তা কাছ থেকে করতেই একটু হবে। শুনি। চাহিদা দ্বিগুণ হয়ে যাওয়া মানে কিন্তু পাচার হচ্ছে কোথাও না কোথাও, বা কোথাও না কোথাও জমা হচ্ছে। জি, আমার নিশ্চয়ই চাহিদা সেটি দ্বিগুণ হতে সরকারকে পারে না, কিন্তু বের চাহিদা করতে হবে। বাড়ার কথা। তো অন্তর্বর্তী সরকারের সময় চাহিদা এমনিতেই কমে যাওয়ার কথা, কারণ অন্তর্বর্তী সরকারের সময় বহু কাজ কর্ম নানান কিছু মানুষ বন্ধ রেখেছিল, যেটা এখন এই সরকার আসার পরে মানুষ চেষ্টা করছে কাজগুলি করার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে আহ কিছু তেল অবশ্যই কেউ না কেউ মজুদ আছে বা জি, পাচার করছে, ডক্টর তা আব্দুল নাহলে লতিফ দ্বিগুণ স্যার, অনেক হবে না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে বাড়ার একটা যে কারণ, চাহিদা বাড়ার যে একটা মানে কারণের মধ্যে আপনার কাছ থেকে কিছুটা বুঝলাম।